আচ্ছা, তাহলে আজকে এই 14 জন, আমি সহ 14 জন নিয়েই ক্লাস শুরু করতেছি। আর আমাদের দেখি লাস্ট ক্লাসে আমি কি করছিলাম একটু দেখে নেই। লাস্ট ক্লাসে আচ্ছা পিএইচপিতে করছি, তো তো একটু সার্ভারটা ওপেন করে নেই। আচ্ছা, আপনারা সবাই কি ওই যে জ্যাম বা ওয়ার্ম সেট আপ করতে পারছেন? যে এখনো পারেন নাই সে শুধু বলেন যে ভাই এখনো পারি নাই বা প্রবলেম আছে। আর যারা পারছেন চুপচাপ থাকেন, সমস্যা নাই। ভাই এটা পারা গেছে ভাই, কিন্তু মানে ভাই ই ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে তো ভাই ঝামেলা হয়ে যায়। সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে প্রবলেম করতেছে? আচ্ছা, সি ড্রাইভ ছাড়া অন্য প্রবলেম ড্রাইভে করে। প্রবলেম করার কথা না। প্রবলেম বলতে কি আপনার হচ্ছে যখন একটা নর্মালি সফটওয়্যার সেট আপ করেন তখন কিন্তু এখানে লোকেশন দেখাইতে বলে আর কি। সব সফটওয়্যারে একই সিস্টেম, যে কোনো সফটওয়্যার সেট আপ করার সময় আপনার লোকেশন দেখাইতে বলবে। ওই কিন্তু লোকেশনটা চেক করে আপনাকে হচ্ছে দিলাম। মানে চিন্তা করতে হবে কোথায় লোকেশন দেখাই দিব, সেটা আর কি আগে ডিফাইন করে দিতে হবে। তো এই যে ধরেন আপনি জ্যাম সেট আপ করবেন, তো আমার এখানে একটা জ্যাম অলরেডি ডাউনলোড করা আছে, তো এটা আমি সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জ্যামটা ডাউনলোড করবেন জ্যামের ওয়েবসাইট থেকে, তারপর ডবল ক্লিক করবেন, এটা 32 বিট আছে। তো এরপরে ইয়েস করেন। আচ্ছা, একটু সময় নেয় আর কি, এগুলা 128 MBর সফটওয়্যার তো এই জন্য। আর এর মধ্যে আমাকে যেটা নোটিফিকেশন দিচ্ছে এটা হচ্ছে অলরেডি অ্যাপাচি এখানে রানিং দেখতেছে, আর অ্যান্টিভাইরাস একটা আমার রান আছে। আচ্ছা, অ্যান্টিভাইরাসের কথাই বলছে। আর আমার একটা সার্ভার রান আছে। তো একটা সার্ভার থাকলে আরেকটা সার্ভার দেওয়া কিভাবে হবে না, এই জন্য এই সার্ভারটা আমি এক্সিট করলাম। দেন আপনার এই জায়গায় ওই অ্যান্টিভাইরাসের কথা বলতেছে, আচ্ছা অ্যালো করেন, সমস্যা নেই, তারপরেও হবে। বিকজ অ্যাক্টিভেট ইউজার কন্ট্রোল সিকিউরিটি এক্সাম। আচ্ছা, ডিঅ্যাক্টিভ করতে বলতেছে ইউএসসি। আচ্ছা, তারপরে ওকে করে দেখি। আচ্ছা, এগুলা কিন্তু নর্মালি আপনাদের ওইখানে বলবে না, আপনাদের সরাসরি চলে আসবে নেক্সট, তারপর নেক্সট করবেন। এরপর এখান থেকে বাকি এগুলা ঠিক রাখতেও পারেন, নাও রাখতে পারেন। মেইনলি আপনার লাগবে হচ্ছে এই যে অ্যাপাচি, মাইএসকিউএল আর পিএইচপি। পিএইচপি অ্যাডমিন, এই পিএইচপি যখন ইনক্লুড করবেন সবগুলাই পাওয়া যাবে। তো আর এই যে টমক্যাট বা এই যে ফাইলজিলা এফটিপি এগুলো প্রয়োজন পড়ে না। তারপরও এগুলা আপনি তারপরে এগুলা ঠিক থাকুক, সমস্যা নাই, যেহেতু আপনি সফটওয়্যার সেট আপ দিচ্ছেন, তো এক্সট্রা কিছু আসলে কোনো প্রবলেম নাই। তো এই জন্য সবই ঠিক থাকুক, সমস্যা নাই। ঠিক রাখা অবস্থায় আবার নেক্সট করেন। এই যে এখানে আসেন, সিতে একটা জ্যাম্প ফোল্ডার তৈরি হবে সি ড্রাইভে। তো আপনি চাচ্ছেন যে সি ড্রাইভে না করে অন্য ড্রাইভে করবেন, তো একটু দেখেন আপনার এই যে মাই কম্পিউটার, সি ড্রাইভ, ডি ড্রাইভ আর ই ড্রাইভ, এই তিনটা ড্রাইভ আছে তাই তো। আপনি এখন অন্য ড্রাইভে করবেন, এই জায়গায় আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি চুজ করেন কোন ড্রাইভে সেভ করবেন, এটা করে দিবেন। তো আমি নর্মালি এটা সি ড্রাইভেই করি, কারণ আমার অলরেডি অন্য ড্রাইভে আছে। তো এই যে জ্যামটা এখানে নেক্সট করলাম। আর আপনারা ভাই যদি চুজ করছিলাম ভাই, এখানে আপনি অন্যটা চুজ করেন, কেমনে অন্য করবেন? টাইপের চুজ। আচ্ছা, ডি ড্রাইভ করলাম, ঠিক আছে। এই করার পরে এইখানে একটা ফোল্ডারের নাম দিতে হবে না আপনাকে? অবশ্যই দিতে হবে। এই অন্য একটা নাম না দিলে কিন্তু আসবে না। তো এইখানে একটা জ্যাম্প নাম দিয়ে দেন, এমপিপি। আচ্ছা, ক্যাপিটালও লিখতে পারেন, স্মলও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ক্যাপিটাল আমি জ্যাম্প লিখলাম, তার মানে আমার ডি ডিরেক্টরিতে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে, এই ডি ডিরেক্টরিতে, এই জায়গায়। তো এরপরে আমি ডিতে এটা দিলাম, দিয়ে নেক্সট করি। আচ্ছা, এরপরে এখানে এগুলা কিছু না, এখানে রিড মোড দেখাবে এই জন্য। তো এরপরে এই যে চলে গেছিলো আর কি ওই সাইডে। আচ্ছা, এরপরে আবার নেক্সট করেন। এরপর কিছুক্ষণ ওয়েট করেন, এটা সেট আপ হয়ে যাবে, আনপ্যাকিং হবে, তারপর ইনস্টলিং হবে। আচ্ছা সরি, আমার আচ্ছা ব্রাউজার চলে আসছে। তো এইটা একটু ওয়েট করবেন, একটু সময় নেবে আর কি। আচ্ছা, সেট আপ হোক, ততক্ষণ আমরা একটু এদিকে আসি। আচ্ছা, আজকে তাহলে জ্যাম যেহেতু সেট আপ হচ্ছে, তাহলে জ্যাম দিয়েই কাজ করবো। এগুলো একটু কাটে দিই।
আচ্ছা, আর কার সমস্যা হয়েছে আপনাদের জ্যাম বা ওয়ার্ম সেট আপ করতে? তাহলে আমরা সবাই জ্যাম অথবা ওয়ার্ম সেট আপ করতে পারছি? আমি এক দুই করে কি জিজ্ঞাসা করব আপনাদেরকে, না ধরে নেব সবাই করতে পারছেন? আচ্ছা, দুই একজনকে জিজ্ঞাসা করি। এখানে শফিক, ইয়াসমিন, করতে পারছি। আচ্ছা সৌভিক ভাই, আপনি করতে পারছেন? আচ্ছা মুশফিকুর রহমান, আচ্ছা মুশফিকুর রহমান। ভাই আর অন্য ড্রাইভ হইতেছিল না। আচ্ছা, আপনিই তো কথা বলেন না, আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা, আপনি এরপরে পারবেন আর কি। আচ্ছা মুশফিকুর রহমান ভাই, আপনার কি অবস্থা? আপনাকে মনে হচ্ছে আপনার অন্য আইডি থেকে জয়েন করছেন নাকি, বা আপনি রেগুলার নিয়মিত ক্লাস করেন? একটু মাইক্রোফোনটা অন করে কথা বলেন। আচ্ছা, এদিকে জাহিদুল আলম ভাই, আপনার জাহিদুল আলম ভাই আপনি একটু বলেন জ্যাম সেট আপ করতে পারছেন কিনা, জ্যাম অথবা ওয়াম? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ শুনতে পারছি, বলেন। স্যার, আমি কদিন যাবত একটু অসুস্থ স্যার। আমি ওই কোনো কিছু চেষ্টা করি নাই স্যার। আচ্ছা, আমাদের আসলে ওয়েদার বর্তমান খুবই খারাপ, যার কারণে আমিও আসলে জি কয়েকদিন স্যার। অনেক প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ থেকে আমিও অসুস্থ ফিল করার পর এই সপ্তাহ মনে হচ্ছে একটু অগ্রসর হচ্ছে আর কি। যাই হোক, তো ঠিক আছে। জি স্যার, সেই তো জন্য আমি সুস্থ চেষ্টা করি নাই। হন তাড়াতাড়ি, হওয়ার পরে অবশ্যই কাজ জি করবেন আর কি। জি স্যার। এরপরে মাইমুনা খানম, আচ্ছা আপনার, আচ্ছা আপনি তো আজকে হঠাৎ ক্লাস করতেছেন। এবার তাসনিম মাহমুদ ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি আহ, মোটামুটি পিএইচপি করতেছেন প্র্যাকটিস? স্যার, ভাইয়া ওই আমার আসলে ওই মানে ইয়ার মধ্যে আমি এখনো চেষ্টা করি নাই। ওই আগে কিছু সমস্যা ছিল ভাই, ওই আপনার আচ্ছা, এইচটিএমএল সিএসএস ফটোশপের এগুলাতে? ইয়াটা। ও হ্যাঁ ফটোশপে। হ্যাঁ, ফটোশপে ওই যে পোর্টেবল ভার্সনটা ইয়ে করতে বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ইউজ ওইটা করতে বলছিলাম। মানে হ্যাঁ ওরা করতে পারছি, কিন্তু ওইটার ভিতরে মানে কিছু কাজ করতে আর কি, মানে দেখি যে কিছু ফাংশন এই নাই। লেখা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা এখন নেই। ওইটার মধ্যে কাজ করতেছি। এখন এইটা কিছু ধরিও নাই, তো তাই বলতেও পারতেছি না যে মানে আচ্ছা, ইনস্টল করতে পারছি কিনা বা কোনো অন্তত ঝামেলা হয়েছে। এখন যেহেতু আমি এই যে আপনার ফেক সার্ভার সেট আপ করা দেখাচ্ছি, এই জন্য অন্তত পক্ষে একটু ফেক সার্ভার আপনিও সেট আপ করে নেন, যাতে এখনই আপনার এই জি ফেক জি। সার্ভারের সমস্যাটা সমাধান হয় আর কি। পরে যখন আপনি প্র্যাকটিস করবেন করেন, কিন্তু এখন সেট আপ করে রাখতে পারেন আর কি। আচ্ছা, এরপর আকিব হলি, ভাই আপনাদের তো মনে হয় হয়ে গেছে? জি ভাই, হয়েছে। আচ্ছা, আর আবু সালেক ভাই আপনার কি অবস্থা? স্যার আমি এই যে জ্যাম্প সেট আপ করছি, আচ্ছা ওটা স্যার কাজ করতে স্যার, কোনো প্রবলেম নাই আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে শফিক ভাইয়ের ডি ডিরেক্টরির মধ্যে নিউ ফোল্ডার করছেন, ইনস্টলেশন ফোল্ডার এর মধ্যে ওয়ার্ম সার্ভার সেট আপ করতেছেন। তো এইখানে এই যে স্পেস ইউজ করা ফোল্ডারগুলা না ব্যবহার করাই বেটার আর কি। দ্য ইনস্টলেশন পাথ হ্যাজ স্পেস ইন ইট, সিলেক্ট অ্যানাদার ফোল্ডার। এখানে বলতেছে এই ক্যান্সেল করে আপনি ফোল্ডারটা ভালোভাবে চুজ করেন, মানে আপনার এক দুইটার মধ্যে রাখেন, এত ভিতরে রাখার দরকার নেই। এখানে নিউ ফোল্ডার না করে এখানে সরাসরি একটা ফোল্ডার করে ওইটার মধ্যে নেন। বেশি ভিতরে ইউজ করতে গেলে বেশি সমস্যা আর কি। আর এখানে যে আপনার ডিস্ক স্পেসের কথা বলছে নাকি, একটু দেখি। ডিজিটাল পাথ হ্যাজ স্পেস ইন ইট, সমস্যা নেই। আচ্ছা, এছাড়াও দেলোয়ার ভাই মনে হয় পারছে। আচ্ছা, ফ্রিল্যান্সার সাগর ভাই, আপনার ফেক সার্ভার সেট আপ করতে পারছেন? আচ্ছা, তারপর আরমান খান ভাই, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার
আহ, ঠিক আছে, যেগুলা দেখাচ্ছে এগুলা প্র্যাকটিস করেন। জি তো ঠিক আছে, সবার সাথে মোটামুটি কথা বললাম। তো আমার মনে হয় এখন আমরা পিএইচপি নিয়ে কাজ করতে পারবো, আর অলরেডি এদিকেও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। তো ওই যে যেটা কথা বলতেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং করতে আসছেন, আপনাদের নিজের ক্যারিয়ার নিজেই গঠন করতে হবে। মানে হচ্ছে কি, আপনাকে একটা বেশি সময় দিয়ে আপনাকে কিন্তু কাজ শিখতে হবে। আর কাজ না শেখা পর্যন্ত আপনার মার্কেট প্লেসে কোনো ভ্যালু নাই। যদিও আমরা বিভিন্ন প্রমোশনের মাধ্যমে আপনাদের প্রোফাইলগুলোকে একটু ইমপ্রুভ করাই দিচ্ছি, কিন্তু এইটাই, আর এর বেশি কিছু না। আর নেক্সট টাইম আপনাদের কাজ পাইতে গেলে আর হচ্ছে ক্লায়েন্টদের সাথে একটা কমিউনিকেশন প্লাস রিলেশনশিপ তৈরি করতে গেলে আপনার দক্ষতা আপনাকেই মানে বিল্ড আপ করতে হবে। আর এই জন্য আপনার হচ্ছে আপনাকে নিজেকে ভাবতে হবে যে আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই মানে ইন্টারন্যাশনাল মানের আর কি, মানে আন্তর্জাতিক মানের। অর্থাৎ আপনি একাই যে কাজ করতেছেন সেটা কিন্তু না, আপনার মতো ইন্ডিয়া থেকে করতেছে, পাকিস্তান থেকে করতেছে, চায়না থেকে করতেছে, ইন্দোনেশিয়া থেকে করতেছে, অনেক কান্ট্রিতেই ফ্রিল্যান্সার আছে। তো সব কান্ট্রি থেকে ফ্রিল্যান্সার আছে, সব কান্ট্রিরই সবাই করতেছে। তো ওরাও করতেছে, আপনিও করবেন, তাহলে ওদের সমান স্কিল অথবা ওদের থেকে বেশি স্কিল হইতে হবে। তা না হলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে মানে টিকে থাকতে পারবেন না। তো এই জন্য আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ পরিশ্রমের দ্বারাই আপনার হচ্ছে দক্ষতাটাকে বাড়াইতে হবে। যাই হোক, এটা ফিনিশ করতে বলতেছে, ফিনিশ করলাম। এরপর এই যে আমার এখানে একটা আইকন চলে আসছে, আর এর পাশাপাশি এটা ওপেন হয়েছে আর কি। তো এইখান থেকে আমাকে ওই যে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা সার্ভার মানে চালু করে নিয়ে সার্ভিস চালু করলেই আমি সার্ভারে অ্যাক্সেস করতে পারবো। আর এইগুলা ওই যে বললাম না, এক্সট্রা কিছু সেট আপ করা আছে, যেমন ফাইল জিলা, এটার দ্বারা হচ্ছে আপনি লোকাল ফাইলকে সার্ভারে আপলোড করতে পারবেন। আচ্ছা, মার্কিউরি এটাও সেম কাজ করে। টরে টমক্যাট এইগুলা আসলে এগুলো সম্পর্কে অত বেশি আইডিয়া আমারও নাই। তো এই দুইটা এখন যদি আপনি নর্মালি সার্ভিস চালু করে দিতে চান তাহলে স্টার্টে ক্লিক করতে হবে। তো করার পর এখানে অ্যালো করে দেন পাবলিক করে, আর এইটাও একটু স্টার্ট করে ফেলেন। তো দুইটাই স্টার্ট হয়ে গেলে আপনার দুইটাই অ্যালো করে দিবেন। এটা ফার্স্ট টাইম অ্যালো চাইবে, আর পরে নেক্সটে আর চাইবে না আর কি। তো এই দুইটা যখন স্টার্ট হয়ে যাবে তো এইরকম আইকনের কালারটা চলে আসবে। এরপর এটা কাটে দেন, অথবা এই আইকনটা এখানে চলে আসবে আর কি। এখানেও রাখতে পারেন অথবা এটার মধ্যেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে যদি আপনি একটা ব্রাউজার ওপেন করে লোকাল হোস্ট লিখেন, শুধু লোকাল হোস্ট এটা লেখে একটা ইন্টার দেন, এখানে জ্যাম্প লেখাটা শো করতেছে। এর পাশাপাশি কোন ল্যাঙ্গুয়েজে আপনি মানে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে বলতেছে। তো নর্মালি ইংলিশ রাখেন। এরপর থেকে অলওয়েজ ইংলিশে আপনার প্রিভিউটা দেখাবে আর কি। আর এটা পাচ্ছে কোথায়? জ্যাম্প আর ইন্ডেক্স ডট পিএইচপি এই পেজ থেকে। তো এই লোকাল হোস্টটা কোথায় এটা খুঁজে বের করার জন্য আপনার হচ্ছে চলে আসেন ওই আপনার মাই কম্পিউটার থেকে ওই যে ডির মধ্যে যেখানে আপনি জ্যাম্প সেট আপ করছেন, এই যে জ্যাম্প এখানে সেট আপ করছি, এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? এই ফোল্ডারগুলোর মধ্যে আপনার এই যে লোকাল হোস্টটা কোথায় থেকে এক্সিকিউট হচ্ছে, মানে কোথায় থেকে আসতেছে, এবং জ্যাম্প ফোল্ডারটা কোথায় আছে একটু দেখেন। এইখানে অনেকগুলো ফোল্ডারের মধ্যে এটা আছে এইচটি ডক্স। আমি এর আগে বলছিলাম যে ওয়াম্পের মধ্যে আপনি পাবেন www, আর এই জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স পাবেন। আর এইখানে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর থেকেই এই যে এই ডিজাইনটা প্রিভিউ হচ্ছে। তো আপনি যদি এই ফাইলটার মানে এই ফোল্ডারটা ডিলিট করে ফেলেন, এই জ্যাম্প ফোল্ডারটা, তাহলে এই যে এখানকার ইন্ডেক্সটা শো করবে। তো এইখানকার ইন্ডেক্স কোনটা একটু নর্মালি ক্লিক করেন, যদি ওই জায়গায় নিয়ে যাবে আর কি। মানে ওই এইখানকার ইন্ডেক্সটার মধ্যে রিডাইরেক্ট করা আছে। এটাতে যদি ওপেন করেন তাহলে দেখবেন এটাতে রিডাইরেক্ট করা আছে। একটু বাকি ফাইলগুলো আমি রিমুভ করে ফেলি। এই যে ও আচ্ছা, এটা রিডাইরেক্ট করা নাই, যদিও এইখান থেকে করা নাই, তবে অন্য জায়গায় করা আছে, যার কারণে এই পেজটা নিয়ে যাচ্ছে এই ফোল্ডারে, আর এই ফোল্ডার থেকে
শো করতেছে ইন্ডেক্স ফাইলটা। এখানে দেখেন index.php কোনটা ফাইল সেটা শো করতেছে। তো যাই হোক এইগুলা আমি আসলে বিস্তারিত দেখানোর কোনো দরকার নেই। এই যে এখান থেকে যে জ্যাম্প ভার্সনটা মানে কি আপনি এই যে এখানে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন টাইটেলের মধ্যে, এই টাইটেলের মধ্যে জ্যাম্প আর ভার্সন শো করতেছে। এরপরে আইফ্রেম দিয়ে ফাইলগুলো মানে আইফ্রেমের মধ্যে ন্যাভ হেড তারপরে স্টার্ট এগুলো পিএসপি মানে এসআরসি করে দেওয়া আছে। আইফ্রেম তো না, ফ্রেম সেট দিয়ে। তো যাই হোক, তো এই ফোল্ডারটা পাচ্ছে। তাহলে আমরা যদি এই htdocs এর মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করি, ধরেন এইখানটায় ওই যে আমরা যেমন করছিলাম ledp php, তো ledp php নামে এইখানেও একটা করলাম, ঠিক আছে? তো এরপরে এইখানে যদি এই যে জ্যামটা বাদ দিয়ে ledp, আচ্ছা লোকাল হোস্টের পরে ledp dp php এটা লিখে এন্টার দেন, মানে ওই যে দেখাচ্ছে ওই ফোল্ডারের মধ্যে কিছুই তো নাই, এই ফোল্ডারের মধ্যে কিছুই নেই, যার কারণে এরকম আসতেছে। তো এই ফোল্ডারের মধ্যে ওই যে আগের মতো একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেন, index.html, আচ্ছা php যেহেতু করবো php করেন। এরপরে এটা রিফ্রেশ করেন, দেখবেন ওই ফাইলটা চলে আসছে, মানে ওই ফাইলটা ব্ল্যাঙ্ক, এই জন্য এই পেজটাও ব্ল্যাঙ্ক। এর মধ্যে লিখে ফেলেন কিছু একটা, এক কাজ করেন এটা কাটে দেন, ফাইলটা একটু নোটপ্যাডেই ওপেন করলাম। এরপরে এর মধ্যে লিখে দেন হ্যালো ওয়ার্ল্ড, লিখে সেভ করেন। ওই টেক্সটটা এখানে বডিতে শো করবে। তো এর মধ্যে আমাদের পিএসপি লিখলে কাজ করবে, এই তো। তো একটু কাজ করেন, এইচটিএমএল এর মধ্যে পিএসপি মিক্স করা যায়, তো এইচটিএমএল এর ফাইলটা তৈরি করেন, পিএসপির মধ্যে এইচটিএমএল এ লিখতে হয় আর কি। এর মধ্যে লিখে দেন পিএসপি, আচ্ছা পিএসপি ক্লাস শুধু দিয়ে দিলাম। আর সিএসএস ফাইল তো নেই আপাতত, এই জায়গায় একটু গ্যাপ তৈরি করে পিএসপি শুরু করলাম। পিএসপি শেষ করতে হয় এইভাবে, শুরু করতে হয় কি লেস দেন, তারপর কোশ্চেন মার্ক, তারপর পিএসপি, আবার কোশ্চেন মার্ক গ্রেটার দেন। এর মধ্যে যা লিখবেন তাই। আমরা কি করছিলাম, ইকো নামে একটা ফাংশন লিখছিলাম, এর মধ্যে ডবল কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করছিলাম, আর এর মধ্যে যা লিখছিলাম ওই যে হ্যালো ওয়ার্ল্ড যে একটু আগে লিখছিলাম ওটা এক কাজ করে না, আবার লিখেন। এই টেক্সটটা ইকো করতেছি আমরা পিএসপির মাধ্যমে, যেটা আমরা নর্মালি বডির মধ্যেও যদি আমরা লিখে দিতাম হ্যালো ওয়ার্ল্ড, যেই কাজ করতো এই ইকো দিয়ে এর মধ্যে লেখা ওই একই কাজ করবে, ওইটাই শো করতেছে। যাই হোক, এইগুলা আমরা মোটামুটি জানি। তো এক কাজ করি, পিএসপির মধ্যে আমি এর আগে কি কি দেখাইছিলাম একটু ওই ওয়াম্পের মধ্যে থেকে দেখে আসি। তো ওয়াম্পটা নেওয়ার জন্য এখানে ওয়াম্পের মধ্যে দেখে আসি যে আমরা গত ক্লাসে কি কি পিএসপি করছিলাম আর কি। এডিপি পিএসপির মধ্যে এই ফাইলটা ওপেন করি। এইখানে আমি হচ্ছে ভেরিয়েবল প্লাস ইফিলস স্টেটমেন্ট প্লাস অ্যারে, তারপর লুপ, এরপর ফাংশন কিভাবে নিতে হয়, ফাংশনের মধ্যে কিভাবে প্রপার্টি সেট করে ইউজ করা যায়, মোটামুটি অনেক কিছু একদিনে কভার করে ফেলছেন। জানি না এত কিছু যে আমি দেখাইছি এগুলা আপনারা প্র্যাকটিস করছেন কিনা, আশা করি এগুলা প্র্যাকটিস করছেন এবং এর থেকে ভালো ভালো কিছু তৈরি করতে পারছেন আশা করি। তো আচ্ছা, তাহলে আরও কিছু দেখার জন্য একটু কাজ করি, W3 স্কুলসের ওয়েবসাইটটাতে যাই এবং পিএসপি টিউটোরিয়ালস থেকে কিছু দেখি আমরা। পিএসপিতে চলে আসেন, এরপর পিএসপিতে আচ্ছা এইগুলার মধ্যে যেমন এই যে পিএসপি ইনস্টল, এটাতে আপনার এই যে জ্যাম্প ওয়ার্ম সেট আপ করলে আর ইনস্টল দেখতে হবে না। সিনটেক্স এটা বুঝতে পারছেন কি সিনটেক্স, যেহেতু এগুলা করে ফেলছেন আপনারা। তো উপর থেকে আবার একটু ঝালাই টালাই করে দেই। এরপর কমেন্টস, আচ্ছা পিএসপির মধ্যে কমেন্টস করতে পারবেন কেমন, ধরেন আপনি এখানে কিছু একটা লিখছেন, ধরেন একটা ভেরিয়েবল নিছেন, কিছু একটা সামথিং দেন, সামথিং নামে একটা ভেরিয়েবল নিলেন আপনি, এর মধ্যে স্ট্রিং প্রপার্টি স্ট্রিং ভ্যালু দিলেন যে দিস ইজ সামথিং, এটা একটা ভেরিয়েবল নিলাম। এখন ভেরিয়েবল তো এইভাবে লিখতে হয় এবং তার ভেরিয়েবলের ভ্যালু এইভাবে লিখতে হয়, এবং স্ট্রিং লিখতে গেলে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। তো একইভাবে লিখছি। তো এক কাজ করেন, এরকম দুইটা করেন, এই যে 1 দেন 2 দেন,
তো 3টা বানাইলাম। তো এখন চাচ্ছেন যে এই 1 নাম্বারটাকে আপনি কমেন্ট করে রাখবেন। তো এইখানে পিএইচপির মধ্যে কমেন্ট করতে গেলে সিঙ্গেল লাইন কমেন্ট ডবল স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যায়। আর আমরা নর্মালি হচ্ছে সিএসএস এর মধ্যে কমেন্ট দেখছিলাম যে সিএসএস এর পুরো কোডটাকে স্ল্যাশ তারপর হচ্ছে আপনার স্টার আবার হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট করছিলাম। তো এটা সিএসএস এর মধ্যে। আর এইচটিএমএল এর মধ্যে কমেন্টের কোনো অপশন নাই, অপশন নাই বললে ভুল, আছে। তবে ওই হচ্ছে ট্যাগের ভিতরে কমেন্ট করতে হবে, মানে ট্যাগকে কমেন্টের ভিতরে রাখতে পারবো না আর কি। মানে আমরা এলিমেন্টকে কমেন্ট করে রাখতে পারবো কিন্তু ট্যাগকে কমেন্ট করে রাখতে পারবো না, মানে ট্যাগকে কমেন্ট করলেও ট্যাগ কাজ করবে আর কি। যাই হোক ওগুলা আসলে বলার বিষয় না। তবে পিএসপিতে কমেন্টের বিষয়টা একটু জানতে হবে, এই জন্য বলতেছি। সিঙ্গেল লাইন কমেন্ট এইভাবে করতে হয়, আর ডাবল লাইন কমেন্টটা স্যাম করতে পারবেন ওই আপনার এই স্ল্যাশ আপনার স্টার তারপরে আপনার সবগুলাকে যদি কমেন্ট করতে চান আবার স্টার স্ল্যাশ ইউজ করেন। তো এটা যদি 2 লাইনের পরে ইউজ করেন তাহলে কি হবে একটু দেখেন। 2 লাইনের পরে মানে এই 2 লাইন আপনার কমেন্টের মধ্যে চলে আসলো। তো মাল্টি লাইন কমেন্ট করতে গেলে যে স্টার স্ল্যাশ স্ল্যাশ স্টার আবার আপনার স্টার স্ল্যাশ ইউজ করতে পারবেন। আর সিঙ্গেল লাইন কমেন্ট করতে গেলে যে ডবল স্ল্যাশ দিয়ে দেন, এটা কমেন্ট হয়ে যাবে। তো দুইভাবেই কমেন্ট তৈরি করতে পারবেন পিএইচপিতে। এইটা নিয়েই আর কি এখানে বলছে মনে হয়। এরপর ভেরিয়েবল জানেন, ইকো প্রিন্ট এগুলো বানান। ডাটা টাইপ কয় প্রকার বলছিলাম? 3 প্রকার মোটামুটি বলছি, যে স্ট্রিং, তারপর ফ্লোট বা ডবল যেটা সংখ্যা, আর একটা হচ্ছে বুলিয়ান মানে ট্রু ফলস। এছাড়াও অ্যারে টাইপের আছে। আচ্ছা, তারপরে স্ট্রিং, নাম্বার এগুলা নিয়ে আলোচনা আছে। তারপরে যে আপনার ভেরিয়েবলের পর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির মান, যেটা আমরা ভেরিয়েবলের মধ্যে একই মান রাখতে পারি অথবা মান চেঞ্জ করে দিতে পারি একই ভেরিয়েবলের মধ্যে। কিন্তু আমরা এই হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে মান যেটা রাখবো ওইটাই থাকবে, এটাকে কখনো চেঞ্জ করতে পারবো না। এরপরে আসছিলাম অপারেটর মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এছাড়াও হচ্ছে পার্সেন্টেজ, তাছাড়াও আপনার লেস দেন, গ্রেটার দেন, এরপর মানে আপনি আরও কিছু ইকুয়াল অথবা আপনার ডবল পাইপ, এই চিহ্নটাকে বলা হয় অর, অথবা নর্মালি ও আর লিখেও দিতে পারেন। এছাড়া আপনার অ্যান্ড, আবার অ্যান্ড এইভাবে ডবল অ্যান্ড দিয়েও অ্যান্ড ডিফাইন করতে পারেন। দেখেন এই যে এইভাবে অর লেখা, এইভাবে অর লেখা একই কথা। আর ইকুয়াল, একটা ইকুয়াল দিলে কাজ করবে না, ডবল ইকুয়াল ইউজ করতে হয় আর কি। এরপরে আপনি যে লেস দেন প্লাস অথবা লেস দেন মাইনাস, লেস দেন ইকুয়াল, এগুলা ইউজ করতে পারবেন আর কি। তো এগুলা অপারেটরের মধ্যে আসে আর কি। কিছু অপারেটর আছে আপনার আচ্ছা অপারেটরের একটা ডিটেলস না বলি, যেমন এইগুলা হচ্ছে যৌগিক, মানে একসাথে দুইটা ব্যবহার করা হয়। কখনো আপনি চাচ্ছেন, আপনি ইকুয়ালও চাচ্ছেন আবার গ্রেটার দেনও চাচ্ছেন। আপনি এই পাশে একটা ভেরিয়েবল লিখছেন আই ইকুয়াল অথবা বড়, আপনি আরেকটা ভেরিয়েবল ইউজ করলেন যে, এই যে একটা কন্ডিশন করলেন, এইখানে যে একটা অপারেটর ব্যবহার করলেন, এখানে ইকুয়াল একটা আর একটা গ্রেটার দেন। তো এই দুইটা অপারেটর একসাথে ব্যবহার করা, এগুলো হচ্ছে যৌগিক অপারেটর, মানে মিশ্র অপারেটর। আর হচ্ছে একটা ব্যবহার করা, এগুলো হচ্ছে মৌলিক অপারেটর। তো যৌগিক মৌলিক এগুলো বুঝেন, তো এগুলো বলতেছি না আর। তারপরে আসেন ইফ ইলস স্টেটমেন্ট, এগুলা হয়ে গেছে। এরপর সুইচটাতে একটু আসি, সুইচটা আমি দেখাই নাই এর আগে। তো সুইচ মানে হচ্ছে আপনি এটা ওই আপনার ইফ ইলসের মতোই কন্ডিশন দিতে পারেন। সুইচের মধ্যে একটা আপনি সংখ্যা দিয়ে দেন, তার মধ্যে কেস করতে পারেন, সুইচ কেস। আবার ব্রেক না করলে ওইটা এক্সিকিউট হইতেই থাকবে আর কি। তো এখানে আসলে সিনট্যাক্সগুলো দেখানো হয়েছে। সুইচের মধ্যে আপনি সংখ্যা ডিফাইন করে দিতে পারবেন এবং ব্রেক করতে পারবেন আপনার এক্সিকিউটেড কোডের পরে। আবার সুইচের মধ্যে ইফ ইলস এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর সুইচ কেস করে করে আপনি 1 2 3 4 5টা সুইচ করতে পারেন। এরপরে কেস করতে পারেন, তারপরে ডিফল্ট একটা ভ্যালু শো করাই দিতে পারেন। তো এটার এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন বিষয়টা কি। যেমন দেখেন এখানে ফেভারিট নামে একটা আপনার ভেরিয়েবলের মধ্যে রেট একটা ভ্যালু নেওয়া হয়েছে এবং সুইচের মধ্যে যে ফেভারিটটা দেওয়া হয়েছে। এরপরে এখানে কেসের ভিতরে রেট নেওয়া হয়েছে। যদি কেসের মধ্যেটা মানে মিলে যায় এই ফেভারিটের সাথে, তাহলে শো করবে, এটা শো করে ব্রেক করবে, আর এইগুলো একটাও শো করবে না, চলে যাবে পরের লাইনে। আর যদি এই রেট না হয়, পরে আরেকটা কেসের মধ্যে ব্লু শো করছে,
এরপর রেডও হইলো না, ব্লু হইলো না, তাহলে রেড হইলো না কিন্তু ব্লু হইলো, তাহলে এইটা শো করে ব্রেক করবে। আবার যদি আপনার ব্লু না হয়, তাহলে রেড হইলো না, ব্লু হইলো না, গ্রিন নিয়ে কাজ করবে। গ্রিন যদি হয় তাহলে এটা শো করবে, তারপর ব্রেক করে নিচে চলে যাবে। আর যদি এগুলো একটাও না মিলে এই ফেভারের সাথে, ফেভার কালার, ফেভ কালার, তাহলে এই ডিফল্ট যেটা আছে এটা শো করাই দেবে। এই সুইচ কেস আর কি। তো এক কাজ করেন, এটা নর্মালি আপনারা একটা তৈরি করে ফেলেন। ধরেন আপনি একটা এখানে ভেরিয়েবল নিলেন, আচ্ছা এখানে রোল নামে নেন, আর এর মধ্যে দেন 33। আচ্ছা এরপরে আপনি যে সুইচ করেন, SWITCH, সুইচের মধ্যে এইখানে ওই রোলটাকে ডিফাইন করেন, এখানে স্পেস দিতে পারেন। পিএসপিতে স্পেসের কোনো ভ্যালু নেই, যত ইচ্ছা তত স্পেস দিতে পারেন। এরপর সেকেন্ড ব্র্যাকেট করেন, করে কেস নেন, এই এটা কেসের মধ্যে ইকো করেন। আচ্ছা কেসের মধ্যে আগে আপনি একটা মান দিয়ে দেন, ধরেন এখানে 3 দিলেন, একটা 3 দিলেন। আচ্ছা যেহেতু আমরা এখানে যে কি নিছি, ডবল নিছি, মানে স্ট্রিং নেই কিন্তু এগুলো ফ্লোট নিছি, তো সেহেতু এইখানে কিন্তু আপনি আর এই ডবল কোটেশন দিতে পারবেন না। আচ্ছা ডবল কোটেশনে দেন, তাহলে এইখানেও এটা ডবল কোটেশনের মধ্যে ফালাই দেন, 3, তাহলে পারবেন। আচ্ছা এই কেসের মধ্যে এটা হবে না, এইভাবে এরপরে ইকো করতে পারবেন। সরি, ইকোটা মনে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে পারবেন। আচ্ছা এটা ইকো না, হ্যাঁ ঠিক আছে, ক্লোন ইউজ করতে হয় এখানটায়, এই জায়গায় ক্লোন ইউজ করে পরে ইকো ইউজ করতে পারেন। এখানে বললেন যে দিস ইজ ট্রু। আচ্ছা এরপরে এইভাবে কেস একাধিক নিতে পারবেন। আচ্ছা একটু সিনট্যাক্সগুলো আমি দেখে নেই। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে সুইচ কেস, কেস ব্রেক। আচ্ছা ব্রেক না করলে পরেরটা এক্সিকিউট করবে, এই জন্য এখানে একটা ব্রেক, এই ব্রেকটা হচ্ছে আপনার পিএসপির এগুলা হচ্ছে বিল্ট ইন সুপার গ্লোবাল না, এগুলা বিল্ট ইন ফাংশন আর কি, যেমন ইকো, কেস, সুইচ, ইফ, ইলস, এগুলা কিন্তু বিল্ট ইন ফাংশন, এগুলা কিন্তু কারো তৈরি করা না, এগুলা পিএসপির সাথে, এগুলাও তৈরি করা, তবে এগুলা পিএসপির সাথে বিল্ট ইন। তো এরপরে চলে আসেন আরেকটা ইউজ করেন, আরেকটা কেস। আচ্ছা আমি বেশি এখন লিখবো না, কয়েকটা শুধু তৈরি করে দেই। এরপরে এখানে দিলাম 3টা 3 দিয়ে এটাকে ক্লোন করলাম, করে এবার ইকো করলাম আরেকটা কিছু, দিস ইজ, আচ্ছা 2, এখানে ওই ট্রু না দিয়ে এখানে 1 দেই। আর এই যে এগুলাতে সেমিক্লোন না দিলে কিন্তু আপনার কাজ করবে না। তারপর ব্রেক করেন, ব্রেকের মতো সেমিকোলন দেন, এখানে কোলন, আর এই আসলে এটা লাইন টোটালি এইভাবে লেখা হইতো, আবার এই লাইনটা ওইভাবে লেখা হইতো আর কি, যার কারণে এখানে এই কোলনটা ইউজ করতে পারেন। এরপরে আবার কেস করে ব্রেক করেন, আর একটা ডুপ্লিকেট করতে পারেন, এখানে 3 দেন। আচ্ছা 3 দরকার নেই, ডিফল্ট ভ্যালুটা আগে শো করতে চাচ্ছি, তো এরপরে ডিফল্টের জন্য ডিফল্ট দিয়ে দেন। এই ডিফল্টের মধ্যে আর আপনাকে ওই যে কিবা করতে হবে না, মানে এই কিবাটা দিতে হবে না, এখানে সরাসরি ইকো করতে পারবেন। আচ্ছা ডিফল্ট লিখে এখানে ইকো, হ্যাঁ সরাসরি ইকো করতে হবে। হ্যাঁ তাহলে যদি আপনার এই রোলের ভ্যালুটা এই কেসের মধ্যে একটা ভ্যালুর সাথে না মিলে, তাহলে ডিফল্টটা শো করবে। তো এটা সেভ করে একটু দেখি তো আমরা কাজ করতেছে কিনা। দিস ইজ রাইট কোথায় লিখছি, যে দিস ইজ রাইট। এখন একটা ভ্যালুকে রাইট করে ফেলেন, ধরেন আমি এই ভ্যালুটাকে রাইট করলাম কত, 2, 3, তো এই রোলের মধ্যে 3 আছে, দিস ইজ 2, তার মানে এই ভ্যালুটা এখন শো করতেছে। তাহলে বুঝতে পারছেন সুইচ আর কেসের কাজটা কি।
সুইচ কেস আর শেষে আপনার ডিফল্ট ভ্যালু। যদি এগুলো একটাও না মিলে তাহলে এটা, আর মিলে গেলে তো ভালোই। তো এরপরে সুইচ কেস গেল, এরপর লুপ সম্পর্কে বলছি, তারপরে আজকে আবারও একটু লুপ নিয়ে বলি, কারণ লুপ নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো লুপ লুপ আমি দেখাইছি, তারপরও আর একটু দেখাই। আজকে একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি, যদিও এখন কোনো আইডিয়া নাই মাথায়। তো একটা ভেরিয়েবল নিয়ে নেন আগে, এবিসি নামের একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে একটা সংখ্যা বসাই দিই, 30। এবিসির মধ্যে একটা 30 দিয়ে দিলাম। আর এরপরে আমি হোয়াইল লুপটা আগে দেখাই। আচ্ছা, হোয়াইলটাই শুধু দেখাবো, কারণ হোয়াইল নিয়ে অনেক বেশি ব্যবহার আছে হোয়াইলের, আর অন্যগুলার আচ্ছা হোয়াইল এবং ফর ইচ এই দুইটার বেশি ব্যবহার, তো এই দুইটা নিয়ে একটু উদাহরণটা দিয়ে দিই। আর যেহেতু একটা বানাবো, বাকিগুলো এমনি তৈরি করা যায় ওইটা থেকেই। তো হোয়াইল লুপ কিভাবে লিখতে হয়, আসলে একটা ভেরিয়েবলের মধ্যে মান থাকতে হবে, আর এই মানের সাথে আমরা একটা কন্ডিশন এখানে ডিফাইন করে দিতে পারবো, আর এই জায়গায় কি শো করাবো সেটা, মানে লুপের ভিতরে কি শো করবে সেটা। তো এই জায়গায় আমি বললাম যে এই যে $সাইন ABC, এই যে আমার ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা এটা লুপের মধ্যে চলবে, তাই না? তাহলে যেহেতু লুপের মধ্যে চলবে, যেহেতু এটাকে বলবো যে এটা বড় কিনা বা সমান কিনা। তো সমান কিনা অথবা ছোট কিনা দেন, সমান অথবা ছোট কিনা কার থেকে, দেন 45। আমি এইখানে এটার মান ধরে দিয়েছি 30, এবং এই জায়গায় বললাম যে এটা এবিসি 45-এর থেকে ছোট অথবা সমান কিনা। তো এখন ঠিক আছে, যেহেতু ঠিক আছে, একবার এটা ইকো করবে, পরে আবার ঘুরে আসবে, যেহেতু হোয়াইল তার মানে কি আবার ঘুরে আসবে। তো সেহেতু এইখানে আমি শো করে দেই, ইকো করেন, ইকোর মধ্যে দিয়ে দেন না দি নাম্বার অফ, আচ্ছা এখানে কলন দেন, দিয়ে এই ভেরিয়েবলটাকেই আমি শো করে দিতে চাচ্ছি এই জায়গায়। তো এখানে শেষ করেন করে ডট দিয়ে এই ভেরিয়েবলটা দিয়ে এইভাবে শো করাইতে পারেন। আমি বলছিলাম এর আগে যে স্ট্রিংয়ের সাথে আপনি ভেরিয়েবল যখন অ্যাড করবেন তখন একটা ডট দিয়ে এখানে যোগ করে দিতে পারবেন। তো স্ট্রিং শেষ করছি, করে ডট দিয়ে আমরা ভেরিয়েবল অ্যাড করছি। তো এইটা কতক্ষণ শো করবে, যতক্ষণ এই সংখ্যার থেকে এই সংখ্যাটা ছোট থাকবে। তো এখন এটা তো আজীবন এই সংখ্যার থেকে এই সংখ্যা ছোট থাকবে, এই সংখ্যাটাকে এখন বাড়ানোর দরকার আছে না? মানে যখন একবার শো করাইলো তখন এক বাড়াই দেন। কিভাবে বাড়াবেন, এই এ বি সিটাকে প্লাস প্লাস করেন, করে এইভাবে দেখেন। এই হোয়াইল লুপের মধ্যে আপনি যে ভেরিয়েবলটাকে নিচ্ছেন একটা রেঞ্জ ধরাই দিচ্ছেন এত পর্যন্ত, তো স্টার্টিং আছে 30, 45 পর্যন্ত বাড়বে। এখন বাড়াইতে তো হবে, এটা বাড়ানো হবে হচ্ছে শেষে। তো এখন আপনার একবার শো করবে দিস নাম্বার অফ 30, তারপর দিস নাম্বার অফ 31, মানে একবার ঘুরে আসবে, তখন এই যে এক যোগ করে ফেলবে। এই যে এবিসি প্লাস প্লাস মানে কিন্তু এক যোগ করা, এবিসির সাথে এবিসি হচ্ছে 30 সাথে এক যোগ করবে 31 হবে। তো এইভাবে 31, পরে আবার ঘুরে আসবে 32, পরে আবার ঘুরে আসবে 33, এইভাবে 45 পর্যন্ত আসবে, যেহেতু ইকুয়াল আছে 45 আসবে, তারপরে ব্রেক হবে, তারপরে আর কোনো লুপ হবে না। তো এইটুক লেখার পরে আপনি সেভ করেন, করে একটা রিফ্রেশ করেন, দেখেন। আচ্ছা এখানে একটা সিনট্যাক্স ইরর পাচ্ছে, যদি এই ধরনের ইরর দেখেন কত নাম্বার লাইনে, এটা বুঝতে হবে। কিন্তু কিভাবে বুঝলাম 5 ইরর, সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড, এটা গ্রেটার দেন পড়ছে কত নাম্বার লাইনে, 38 নাম্বার লাইনে। 38 নাম্বার লাইনে এটা এইভাবে লেখা হয় না, আগেই গ্রেটার দেন বা লেস দেন দিতে হয়, তারপরে ইকুয়ালটা ইউজ করতে হয়। বুঝতে পারছেন? তো এই জন্য আমার এটা ইরর শো করছে। তো ইরর হইলে জানা হয়ে যাবে যে আসলে কিভাবে এক্স্যাক্টলি ইউজ করতে হয়। এরপরে আর কিন্তু এটা শো করবে না, এরপরে কাজ করবে। তো এইগুলাতে একটা ব্রেক দিলে পরের লাইনে চলে আসতো। এখানে একটা ব্রেক করেন,
তো এটার মধ্যে আবার ডট দেন, দিয়ে আবার ওই যে স্ট্রিং সেট করেন, করে এখানে সেমিকোলন দেন। এই স্ট্রিং এর মধ্যে বিআর নামের একটা ট্যাগ নিয়ে নেন। তো এই একটা স্ট্রিং নিয়েছিলাম, ডট দিয়ে একটা কি একটা ভেরিয়েবল যোগ করছি, আবার ডট দিয়ে আবার একটা স্ট্রিং যোগ করলাম, তার মানে নিচের লাইনে নামাই দিলাম। তো দিস নাম্বার 30, এটা ওই যে আগের টেক্সটার সাথে যোগ হয়ে এটা আসছে, কারণ এর সামনে ব্রেক দেয় নেই, আর পরেরগুলা ব্রেক পাইছে, 30 পরে 45 পর্যন্ত পাইছে। তার মানে লুপ মানে হচ্ছে কি, যে কন্ডিশন আমি ধরাই দিচ্ছি, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বারবার 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 শো করাবে, এটাই লুপ। আচ্ছা, একজন কিছু বলছে, তো এখন আমি বুঝতে পারতেছি না কি যে বলছে। যাই হোক, তো আমরা ক্লাসে আসি। তো এই যে লুপ, আমি হোয়াইল লুপটা দেখালাম। তো এই হোয়াইল লুপে যে যে কন্ডিশন দিছি আমি, যেমন এখানে আপনি এবিসির মধ্যে একটা ভ্যালু রাখছি, এবিসিকে আমি রেঞ্জ দিয়ে দিছি কত পর্যন্ত যাবে, এবং এবিসিকে বাড়াচ্ছি, এবং এটা শো করতে বলতেছি। সেম টু সেম একই কাজ করবে যদি আমি ফর ইচ লুপ নেই। এই ফর ইচ লুপের মধ্যেও একই কাজ করবে। তো ফর ইচের মধ্যে এই যে ফর ইচ কিওয়ার্ড লিখলাম, এরপরে কন্ডিশন দেওয়ার জন্য এটা লিখছি এবং এটা লিখছি। তো এই ফর ইচের মধ্যে কি করতে হবে, আচ্ছা ফর ইচ না, ফরটা আগে দেখাই, কারণ ফর ইচটাতে অ্যারে ভেরিয়েবল নিতে হয়। তো ফরটা দেখাই। এই যে ফরের মধ্যে একই করতে পারবেন। তো এই যে ভেরিয়েবল নিছেন না, এই ভেরিয়েবলটাকে, আচ্ছা এটা কমেন্ট করে রাখি। এটা মাল্টি কমেন্ট কিভাবে করতে হয়, এখানে দেখেন, কমেন্ট ব্লক করেন। এই যে আপনার এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা কমেন্ট করে রাখলাম। পিএইচপির কমেন্ট, মাল্টি কমেন্ট এইভাবে করতে হয়। তো এই যে এইটা আপনি ফার্স্টে দিয়ে দিলেন, দেওয়ার পর একটা সেমিকোলন ইউজ করলেন, ঠিক আছে? মানে আমরা যেটা করছিলাম, একটা ভেরিয়েবল আগেই নিয়ে নিয়েছিলাম না, তো ভেরিয়েবলটা ফরের মধ্যেই নিতে হবে। এরপরে এই কন্ডিশনটা দিতে হবে আপনাকে। তো এই কন্ডিশনটা দিয়ে দেন, দিয়ে আবার সেমিকোলন দেন, দিয়ে এরপরে ওই যে ইনক্রিজ করতেছিলাম না, এই ইনক্রিজটা করেন। তো শেষে আর সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে ভেরিয়েবল নেন, তারপর কন্ডিশন দেন এবং ইনক্রিজ করেন, তারপরে আপনি ইকো করেন। আর কোনো কিছু নেই, সেম। মানে এই হোয়াইল লুপ যা কাজ করছে, এই ফর লুপও তাই কাজ করবে, ঠিক আছে? কোনো পরিবর্তন নেই। এখন কিন্তু ফর লুপ দিয়ে আসতেছে। তো হোয়াইল ফর একই। আচ্ছা, ডু হোয়াইল আর একটা আছে। তো ওই যে ডু প্রথমে লিখতে হয়, এরপরে এইখানে আচ্ছা ডু এর পরে সরাসরি আপনি কোডটি এক্সিকিউট করতে পারেন এই জায়গা থেকে, আর এই জায়গায় হোয়াইলটা দিয়ে আপনি কন্ডিশন দিয়ে দিতে পারেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এই তো ডু এর মধ্যে আপনি চাচ্ছেন এইটা শো করবে, তো এইটাকেও একটু কমেন্ট করে রাখেন। এরপরে আপনি চাচ্ছেন, আচ্ছা ডু এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে আগেই ভেরিয়েবল একটা ডিফাইন করে নিতে হবে, নিলেন। এরপরে আপনি কন্ডিশনটা দিয়ে দেন, কন্ডিশনটা হোয়াইলের মধ্যে দিয়ে দেন। এরপরে আপনি শো করতে চাচ্ছেন, যা শো করায় ফেলেন, ডু এর ভিতরে দেন, ঠিক আছে? এটা কোথায় দিছি একটু দেখেন, এই যে ডু এইটার মধ্যে দিছি, আর এখানে কন্ডিশন দিছি। আর এই যে ইনক্রিজ করবেন না, এটা করেন, এই জায়গায় ইনক্রিজ করেন। সেম ডু হোয়াইল একই, এটা দিয়েও এই একই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা ফর ইচটা আবারও একটু বলি। ফর ইচের ক্ষেত্রে এই যে এবিসি আমরা একটা ভেরিয়েবল নিলাম না, এই ভেরিয়েবলটা আর নিতে হবে না, এরপরে নিতে হবে হচ্ছে আপনার অ্যারে ভেরিয়েবল। তো এটাকে রাখলাম। তো অ্যারে ভেরিয়েবল নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ধরেন এটা নাম দিলাম কালার। আচ্ছা কালার্স দেন, তারপরে এইখানে অ্যারে ডিফাইন করে দেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনি অ্যারেগুলা দিয়ে দেন। তো এইভাবে দিয়ে দেন আর কি। তো আপাতত কয়টা, 4টা হলো, এখানে দিয়ে দেন কয়েকটা, 4টা কালার নাম দিয়ে দেন, ইয়েলো,
এরপরে দেন গ্রিন, তারপরে দেন পিঙ্ক, এরপরে দেন অন্য কিছু অরেঞ্জ। তো এই 4টা কালারের নাম দিলাম এটা এর মধ্যে, মানে এইটাকে ইকো করতে গেলে কি করতে হবে দেখেন, ইকো আপনি যদি কালার একটাকে ইকো করেন, ধরেন আপনি গ্রিন শো করবেন, তাহলে আপনি ইকো $, কালার্স, এরপর থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ডিফাইন করে দিতে হবে কত নাম্বারটা। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি ডিফাইন করে দিলেন 1 নাম্বারটা, 1 মানে কিন্তু এই যে 0 1 গ্রিন। তো এইভাবে আর ওই কোটেশনের মধ্যে দিতে হবে না, এইভাবে লিখলেই হবে, তাহলে আসবে এই কালারের মধ্যে গ্রিনটা শো করবে। দেখেন তো একটু শো করে কিনা। তো এইখানে একটা ব্রেক দিয়ে আসি নর্মালি, এই জায়গায় একটা বিআর ট্যাগ দেন। তো তাহলে নিচে আর কি আসার কথা। আচ্ছা দিস ইজ 2 আর গ্রিন, ব্রেকটা ওইখানে পায়নি, এটা 2টাতে আছে তাই না। তো এটা একটু কাজ করেন, এটা এইভাবে রাখেন, তাহলে এই যে গ্রিনটা শো করতেছে। এখন বিষয় হলো এই গ্রিনের ভ্যালু হচ্ছে 1, তো আপনি চাচ্ছেন অরেঞ্জটা, তাহলে 0 1 2 3, তাহলে 3 দিলে আপনার এই অরেঞ্জটা শো করবে। একটু 3 দেন, সেভ করেন, আগে দেখেন কাজ করে কিনা। আচ্ছা রিলোড করে দেখেন অরেঞ্জ শো করলো। তাহলে যেহেতু এই যে অ্যারের ভ্যালু এইভাবে আসে, অ্যারে থেকে ভ্যালুকে নিতে হইলে এইভাবে আসে, তাহলে এখন আমরা যেহেতু আমি ফর ইচ নামে একটা লুপ দেখাইতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আপনি ফর ইচ নামে একটা লুপ নেন এবং এর মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট নেন এবং সেকেন্ড ব্র্যাকেট নেন। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে একটা কিওয়ার্ড নিতে হবে এবং তার মধ্যে অ্যাস করে ভ্যালু রাখতে হবে। তো আপনি কিওয়ার্ড বলতে এই যে আপনার ভেরিয়েবলটা নেন, এর মধ্যে অ্যাস করেন, করে এখানে আরেকটা ভেরিয়েবল নেন, তো ভ্যালুগুলা শো করবেন, তাই তো $, ভ্যালু। আচ্ছা এই নামে নিলাম। তো এই যে কালার্সের ভিতরে যে অ্যারের মানগুলো আছে এদেরকে এক এক করে এই যে ভ্যালুর মধ্যে রাখলাম। এখন এই জায়গায় আপনি ইকো করলেন, ইকো করেন $, ভ্যালুটাকে ইকো করে ফেলেন। তাহলে এই ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত ইকো করবে, কালার্সের ভিতর যতক্ষণ পর্যন্ত মান পাবে, তো 4টা মান পাবে, 4বার ইকো করবে, মানে 4বার লুপ করবে। এই জন্যই ফর ইচ ব্যবহার করা হয়। একটু দেখেন যে রিলোড করেন, এই যে ইয়েলো গ্রিন পিঙ্ক অরেঞ্জ 4বারই শো করছে। তো এইখানে একটা ব্রেক দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন আর কি। ডট দিয়ে এইভাবে দিয়ে বিআর একটা দিয়ে দেন, বিআর, তাহলে ব্রেক হয়ে নিচে নিচে আসবে। এই যে ইয়েলো গ্রিন পিঙ্ক অরেঞ্জ, এটা কেন 4বার লুপ হইলো, কারণ 4টা ভ্যালু আছে এর মধ্যে, আর ওই ভ্যালুগুলাকে কোথায় রাখা হয়েছে, এই যে কালার্স থেকে নিয়ে অ্যাস দিয়ে নিয়ে ভ্যালুর মধ্যে রাখা হয়েছে, আর ভ্যালুর মধ্যে ভ্যালুটাকে ইকো করা হয়েছে, যার কারণে এটা শো করতেছে। তো এইখানে যদি আমি যে ভ্যালু দিছি আপনাকে যে ভ্যালু দিতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো এখানে দিতে পারেন। ধরেন এখানে আপনি কিছু একটা দিলেন, কিছু একটা, এই কিছু একটাই এখানে আপনাকে ইকো করতে হবে আর কি, তাহলে ওই একই থাকবে। তার মানে আপনি এই শুধুমাত্র মনে রাখবেন যে ভেরিয়েবলের মধ্যে মান অ্যাসাইন করে রাখতেছেন, ওই ভেরিয়েবলটা প্রথমে হবে, তারপর একটা অ্যাস নামের কিওয়ার্ড হবে, ফর ইচের ভিতরে একটা অ্যাস কিওয়ার্ড ব্যবহার করতে হয় কন্ডিশনের মধ্যে, তারপরে আপনি একটা কিছু ব্যবহার করেন, আর ওইটাকে ইকো করলে ফর ইচ ততক্ষণ পর্যন্ত ইকো হবে যতক্ষণ পর্যন্ত ভ্যালু পাবে আর কি, মান পাবে। তো এই গেল হচ্ছে লুপ। লুপ এরপরে ফাংশন দেখছি আমরা, অ্যারে বুঝতে পারছি, সুপার গ্লোবাল কয়েকটা ভেরিয়েবল আছে, এগুলো আজকে দেখাবো। তো এর মধ্যে $_পোস্ট, ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল। তো থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু একটা হয়। তো এই যে $_পোস্ট, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। এরকম অনেক সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, যেমন একটা গ্লোবালস, তারপরে _সার্ভার, তারপর _রিকোয়েস্ট, _পোস্ট, _গেট, _ফাইলস। আচ্ছা এইগুলোর ব্যবহার আছে কিন্তু, আর _কুকিজ, _সেশন। এগুলোকে কেন সুপার গ্লোবাল বলা হয়,
এগুলা আসলে পিএইচপি তে প্রিডিফাইন্ড করা আছে, আর এগুলাকে কখনো চেঞ্জ করতে পারবো না, আর এগুলার মধ্যে নির্দিষ্ট মান অ্যাসাইন হয়ে মানে হয়ে যাবে আর কি, অটোমেটিকলি হয়ে যাবে, আপনাকে অ্যাসাইন করে দিতে হবে না, হয়ে যাবে। যেমন আন্ডারস্কোর সেশন দ্বারা সেশনের মান আপনি ধরতে পারবেন, যার কারণে এই ভেরিয়েবলটাই ব্যবহার করতে হবে। আপনি সেশনের মান ধরার জন্য অন্য কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন না, অথবা আপনি অন্য ভেরিয়েবল দিয়ে সেশন ধরতে পারবেন না। সেমভাবে কুকিজ, এই কুকিও আপনি ধরতে গেলে এই কুকি আপনার ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। সেমভাবে পোস্ট গেট ফাইলস, ফাইল ধরার জন্য একই। তো যখন একটা ফর্মের ফাইল সাবমিট করবেন তো ফাইলস দিয়েই আপনাকে ধরতে হবে আর কি, এবং পোস্ট গেট দিয়েও ধরতে হবে, রিকোয়েস্ট দিয়েও ধরতে পারেন। তো এই চারটা মোটামুটি একইভাবে কাজ করবে। আর সার্ভার, এটা সার্ভার শো করার জন্য, আর এইগুলা সেশন কুকিজ, কুকি নিয়ে এবং সেশন নিয়ে কাজ করার জন্য। যাই হোক, এগুলা ডিফাইন্ড করা, প্রি ডিফাইন্ডেড পিএইচপির মধ্যে, আর এগুলার ব্যবহার নিয়ে এখানে আছে। তো এগুলা আসলে ফর্ম নিয়ে যখন কাজ করবো তখন দেখাই দেবো। আচ্ছা, এরপরে তো এখানে আর নাই, এগুলা তো আসলে আগেই কমপ্লিট করে দিয়েছিলাম। তো এরপরে ফর্ম নিয়ে আসেন একটু। ফর্ম, একটা ফর্ম আজকে দেখাই দিই, আজকে একটা ছোট ফর্ম দেখায় শেষ করে দিব আর কি। তো এগুলাকে একটু কমেন্ট করে রাখি। আচ্ছা, এটাকেও একটু কমেন্ট করে রাখি। আচ্ছা, কমেন্ট করে রাখেই আর কি করব, এগুলা তো আপনাদেরকে আর দিচ্ছি না। আর এগুলা তো যেটা দেখাইছি এটাই বুঝতে পারবেন, তো এগুলা বাদ দেন। তো একটা ফর্ম তৈরি করেন, HTML এর ফর্ম, তো এইখান থেকে পিএইচপিটাও বাদ দেন। এখানে একটা ফর্ম তৈরি করেন, ফর্ম দেন, পোস্ট টাইপের ফর্ম দেন, আর এখানে অ্যাকশনটা আপাতত ব্ল্যাঙ্ক রাখেন, ব্ল্যাঙ্ক রাখলে এই পেজেই লোড হবে। ফর্মের মধ্যে কিছু তৈরি করেন। তো মেথড এখানে পোস্টে দিছি, দেখেন এখানে মেথড একটা বিষয় আছে। মেথড দুই ধরনের হয়, গেট আর পোস্ট, ঠিক আছে? তো গেট পোস্ট দুইটাই দেখাবো, আপাতত পোস্টটা থাকুক। এর মধ্যে কয়েকটা ইনপুট বক্স তৈরি করেন। তো প্রথমে একটা দেন নেম, এর মধ্যে একটা ইনপুট তৈরি করেন, ইনপুট টাইপ দেন টেক্সট, এবং এখানে একটা নেম কিছু দিয়ে দেন, যেমন নেমেই দিলাম। আর এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারেন। প্লেস হোল্ডারটা কি, এগুলা তো আমরা HTML এ জানি। এখানে দেন ইন্টার ইউর নেম। তো এই নেম দিলাম। তো এরপরে আরেকটা ডুপ্লিকেট করলাম, এরপরে দেন যে ইমেল, এরপরে এটা টাইপ দিয়ে দেন ইমেল টাইপের, ইমেল নেম দিয়ে দেন, ইমেল দিতে পারেন, সমস্যা নেই। প্লিজ এন্টার ইউর ইমেল। তো এটা লিখলাম। এরপরে এটা নর্মালি একটা ফর্ম শো করবে, ফর্ম আসছে, কিন্তু এটাকে সাবমিট করতে গেলে একটা বাটন লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। এখানে আরেকটা ইনপুট নিয়ে নেন। আচ্ছা, এটা টাইপ দেন সাবমিট, এস দিয়ে কন্ট্রোল ধরে করেন, তাহলেই চলে আসবে। এর মধ্যে দিয়ে দেন যে সাবমিট, বা সেন্ড দিতে পারেন, সেন্ড দেন। আর এইখানে একটা নেম ইউজ করতে হবে, নেম। এই নেমের দ্বারাই আপনার ভ্যালু ধরবেন আর কাজ করবেন আর কি। দেন যে ফর্ম 1 বা অন্য কিছু, বা সাবমিট ফর্ম। আচ্ছা, ফর্ম 1 দিলাম, বা 1 এইভাবে লেখেন। তাহলে এই যে আমি দুইটা ইনপুট আর একটা বাটন তৈরি করলাম। তো এগুলা নর্মালি চলে আসবে, এগুলাতে কোনো স্টাইল পাবে না। আর আপনি চাইলে বুটস্ট্র্যাপের স্টাইলগুলো দিয়ে দিতে পারেন। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ সেট করে নেই, এই জন্য কোনো স্টাইল দিচ্ছি না। আর CSS একটা ফাইল তাহলে সেট করেন কিছু একটু স্টাইল করার জন্য। আচ্ছা, CSSটা বাইরেই সেট করব আমরা। কোথায় কাজ করতে, এইখানে কাজ করতেছি। তো এখানে একটা স্টাইল ফাইল তৈরি করেন। এরপরে এটাকেও একটু নোটপ্যাডে রান করেন, এই আর হচ্ছে এই HTML। তো এক কাজ করেন, এই দুইটা ইনপুট একসাথে পাশাপাশি শো করতেছে, সব এক পাশাপাশি শো করতেছে। তো এইখানে একটা করে ব্রেক দিতে পারেন। আচ্ছা, ব্রেকই দেন, নর্মালি একটা করে ব্রেক ইউজ করে দেই। আর এইখানেও দিতে পারেন, সমস্যা নেই। আর এইখানে একটা ক্লাস ধরাই দেন, এটা ক্লাস দিচ্ছি।
একমাত্র আমরা ডিজাইন করার জন্য আর কি। তো এই ফর্মটা নিলাম, এর মধ্যে পেস্ট করলাম, এটার উইথ একটু দিয়ে দিব যাতে করে ডিজাইন করা যায়। উইথ দিলাম 600 পিক্সেল, আর প্যাডিং একটা ইউজ করেন 30 পিক্সেল দেন, আর একটা বর্ডার দেন। এরপরে এরকম আসলে হচ্ছে মার্জিন 0 করে সেন্টারে করেন, আর এগুলার একটু সবগুলার একটু ডিজাইন করে ফেলেন। এরপর ফর্মের মধ্যে যে ইনপুটগুলো আছে এদের উইথগুলো ডিফাইন করে দেন, প্যাডিং করে দেন। ফর্মের মধ্যে ইনপুটের টাইপ ডিফাইন করতে পারতেন, আমি সরাসরি সব ইনপুটের একই ডিজাইন করে দিচ্ছি আর কি। প্যাডিং দিয়ে দেন সব মিলে 10 পিক্সেল 20 পিক্সেল করে ফেলেন। এরপরে দিয়ে দেন বর্ডার 1 পিক্সেল সলিড, এটা একটু গ্রিন করেন। আচ্ছা, এরপর আপাতত এইটা থাকলেই একটা মোটামুটি ডিজাইন চলে আসছে আর কি। আচ্ছা, উইথটা দিয়ে দেন, আর এগুলার একটু মার্জিন করেন। মার্জিন উপরে নিচে 20 পিক্সেল করেন, ডানে বামে 0 রাখেন, আর উইথটা 100% করে দেন, সবগুলো 100% হয়ে যাক। আচ্ছা, এই যে এই প্যাডিং করার পরে কোনো কিছুর উইথ দিলে এটা বাইরে চলে যায়, এই জন্য আমরা এর আগে কি করছিলাম, এটা বর্ডার বক্স ইউজ করছিলাম না, বর্ডার বক্স। আচ্ছা, বক্স সাইজিং ইউজ করছিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা ইউজ করলে আর বাইরে যাবে না, এই 30 পিক্সেলের ভিতরেই থাকবে। রিলোড করেন। আচ্ছা, এটা তো হইলো, কিন্তু এইটা কেন কাজ করতেছে না? এটা যে আপনার 20 পিক্সেল করে এখানে প্যাডিং করা হয়েছে, যার কারণে এটাও যাচ্ছে না, তো এইটাতেও করতে হবে। এই যে আমরা প্যাডিং করছি যে 20, এই জন্য আছে যাচ্ছে বাইরে, এই যে এখন আর যাবে না। এবং এই যে দুইটা ফর্মের এবং ইনপুট বাটনটাতে ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে? তো ক্লিক করলে কিছুই হয় না, কেমনে হবে? এখানে আমরা যে কোনো ফর্ম থেকে ভ্যালু ধরতেছি না বা কোনো ভ্যালু সাবমিট করতেছি না। তো ডিজাইনটা হয়ে গেল। এরপর এখানে আমরা পিএইচপি কোড করব। তো এখান থেকে যখন এই ফর্মের মধ্যে একটা ক্লিক করা হবে, তখন এই ফর্মটা অ্যাকশন কোথায় যাবে? এই পেজটায় রিলোড হবে, তো এবং পোস্টের আকারে যাবে। আচ্ছা, ফার্স্ট টাইম পোস্ট না দিয়ে একটু গেট দেই। আচ্ছা, গেট দিলাম এবং এই ফর্মটা সেন্ড করতেছি। একটু ক্লিক করেন তো, আবার ক্লিক করলাম, কিছু হইলো না। এখানে কিছু লিখলাম, ধরেন নেম, এটা কিছু, আর একটা ইমেল দিলাম। দিয়ে ক্লিক করার পরে এই নেমের মধ্যে দেখেন নেম, আর ইমেলের মধ্যে যে @gmail.com গেছে, ফর্ম ইকুয়াল সেন্ড গেছে। এই যে দেখেন এটা ভ্যালু যাচ্ছে। আর যদি আপনি এখানে পোস্ট দেন, পোস্ট দিয়ে সেভ করেন, করে এরপরে আবার ওই যে নেমের ঘরে একটা নেম দেন এবং ইমেলের ঘরে একটা ইমেল দেন, সেন্ড করেন। আচ্ছা সরি, এটা আগের ফর্মটাই আছে যার কারণে। তো এই যে নাম দেন এবং ইমেল দেন, সেন্ড করেন। এখানে কোনো ভ্যালু দেখা যায়? যায় না। তো পোস্টের কাজ হচ্ছে, পোস্ট কিছুই দেখাবে না, হিডেন ভ্যালু নিয়ে যাবে। আর গেট আপনার ভ্যালুটা আপনাকে শো করায়া নিয়ে যাবে। তো এই যে গেট দিলাম, তো আপাতত দেখেন কি কি ভ্যালু যাচ্ছে। তো এরপরে রিফ্রেশ করেন, এরপরে নাম একটা দেন এবং ইমেল দেন, সেন্ড করেন। এই যে নামের মধ্যে নাম যাচ্ছে অ্যান্ড, ইমেলের মধ্যে ইমেল যাচ্ছে অ্যান্ড, ফর্ম সেন্ড যাচ্ছে, তাই তো? এখন বিষয় হচ্ছে সাবমিট করলে যাচ্ছে, এখন ওগুলা নিয়ে কাজ করতে হবে। তো এই ফর্ম 1 যখন সাবমিট হচ্ছে, যখন এটার মধ্যে ক্লিক হচ্ছে, এটাকে আমরা ধরবো পরের বার পিএইচপি দিয়ে, এবং এই নেম এবং ইমেলকে ধরবো। তো এই জায়গায় ইকো করাবো। কিভাবে করব? এই জায়গায় একটু পিএইচপি একটা শুরু করেন, পিএইচপি, এবং পিএইচপিটা একটু শেষ করেন নিচে যায়। আর এইখানে কিভাবে ধরবেন, এই যে আপনি এই জায়গায় ভ্যালুগুলো পাচ্ছেন, নেমের একটা ভ্যালু পাচ্ছেন, ইমেলের একটা ভ্যালু পাচ্ছেন, আর ফর্ম 1 এর একটা ভ্যালু পাচ্ছেন। তো আগে ফর্ম 1টার একটু ভ্যালুটা ধরেন।
ডলার সাইন আন্ডারস্কোর যে গেট দিয়ে পাঠাচ্ছেন গেট নেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে এই জায়গায় সিঙ্গেল কোটেশনের মধ্যে ফর্ম ওয়ান দেন। এই ফর্ম ওয়ানটা যখন সাবমিট করা হচ্ছে, তো এটা যেহেতু সাবমিট করা হচ্ছে এই জন্য একটা ইফ দিয়ে দেন, কন্ডিশন দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইজ সেট বলেন। এই যে ইজ সেট একটা নতুন কি পাইলাম, এটা ফাংশন পাইলাম, এটা বিল্ট ইন ফাংশন। যদি এই ফর্মটা সেট হয়, ইজ সেট যদি হয়, তাহলে এই জায়গা থেকে দুইটা ভ্যালু ধরে নিবে। একটা ডলার সাইন আন্ডারস্কোর গেট থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে নেন, কি ধরে নিবে, এই যে নেমটা ধরবে। কোন নেমটা, এই যে এই জায়গায় যে নেমটা আছে এই নেমটা ধরবে। এবং আরেকটা ডুপ্লিকেট করেন, গেট দিয়ে আরেকটা কি ধরবে, এই ইমেলটা ধরবে, এই ইমেলটা ধরবে। তো ধরে এগুলাকে একটা ভেরিয়েবলে রাখে দেন। এটাকে নেম ভেরিয়েবলের মধ্যেই রাখলাম, এইখানে যা আছে এখানে একই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এটা ইমেল ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেখেন এই যে যখন ফর্মটা সাবমিট হবে, মানে ইফ ইজ সেট দিয়ে আপনি ফর্মটা সাবমিট হয়েছে, ফর্ম ওয়ানটা যখন সাবমিট হয়েছে, তো তারপরে আপনি নেমের একটা ভ্যালু পাচ্ছেন সেটাকে গেট দিয়ে ধরবেন, এবং ইমেলের একটা ভ্যালু পাচ্ছেন সেটা গেট দিয়ে ধরবেন। ধরে এই দুটাকে এই দুটার মধ্যে রাখা হইলো, ঠিক আছে। তো রাখার পরে আপনি এই দুটাকে ইকো করাইতে যাচ্ছেন, ধরেন এই জায়গায় ইকো করাইতে যাচ্ছেন। তো একটু পিএইচপিটা এখানে শেষ করেন, সমস্যা নেই, অথবা এইখানেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফর্মের মধ্যে শো করাইতে যাচ্ছেন নাম দুইটা, এই নামটা এবং ইমেলটা। তাহলে এই জায়গায় আবার ওই ইফ কন্ডিশন দিয়ে ইজ সেট করে দিতে পারেন। ইফ ইজ সেট কেন লিখতেছি একটু পরে বোঝাচ্ছি। ইফ ইজ সেট ডলার সাইন নেম, তাহলে যদি এটা হয় তাহলে ইকো করুক নেমটা আর কি, ডলার সাইন নেম। আচ্ছা এখানে আমি কি করছি, এইটা এখানে শেষ করছি না, এই জায়গায় শেষ হবে আর কি, এই জায়গা লাগবে না। তো একইভাবে যদি ইমেলটা সেট হয় তাহলে ইমেলটাও শো করবে, আর যদি সেট না হয় তাহলে আর শো করবে না। তাহলে প্রথমবার যখন ফর্মটা আপনি নর্মালি লোড করলেন, তখন সিনট্যাক্স এরর দেখাচ্ছে 12 নম্বর লাইন, একটু চেক করেন 12 নম্বর লাইন। এই জায়গায় আপনার কি টাইপের সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি শেষ করছি তো, আচ্ছা হ্যাঁ সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আরেকবার শেষ হবে আর কি। এই যে এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট। তো এরপরে দেখেন নর্মালি ফর্মটা আসতেছে। তো এখন ফর্মটা নর্মাল সেট একটা সেন্ড করেন, কিছু শো করে, মানে নেমের মধ্যে ইমেলের মধ্যে কিছুর মধ্যে ভ্যালু পায়নি। তো এরপরে আপনি একটা ভ্যালু দেন, দেওয়ার পর সেন্ড করেন। তো এই যে দেখেন নেম রিমুভ চৌধুরী আর ইমেল, এবং নেমটা শো করতেছে। এটা কেন আসতেছে, ও এটা হচ্ছে এই যে নেম এবং ইমেল। আচ্ছা এখানে কি করছি, ইমেল নেম ইকো করছি, ইমেল ইকো করছি। ব্রেক দিয়ে দেন ভাই একটা আগে। হ্যাঁ একটা ব্রেক দিতে হবে, আর হচ্ছে এই যে এই দুইটা কেন শো করতেছে একটু দেখতে হবে। তো এই জায়গায় একটা ডট দিয়ে ব্রেক অ্যাড করে দেই। আচ্ছা সব থেকে ভালো হয় এটার মধ্যে না লিখে এই জায়গায় একটা ব্রেক তৈরি করেন, যেহেতু HTML এর মধ্যে লিখতেছেন ব্রেক তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারেন। আচ্ছা তো আবারও একটু ফর্মটা রিফ্রেশ করেন, এই তো নর্মাল ফর্ম। আচ্ছা এইখানে এই যে নেম এবং ইমেল এগুলা কোনটা আর কি, এই যে নেম এবং ইমেল এই দুইটা আর কি, যার কারণে এইখানেও আর একটা ব্রেক দিয়ে দেন, তাহলে এটা নিচের লাইনে চলে আসবে। আচ্ছা তো এই যে দুইটার মধ্যে ইমপিডি ভ্যালু যখন দেবেন আপনার তখন কিছুই শো করবে না, দেখেন, কারণ ইমপিডি এই জন্যই আমি এই যে ইজ সেট ব্যবহার করছি, মানে যদি এর মধ্যে কোনো ভ্যালু সেট হয় তাহলেই তো ইকো করবে, আর না সেট হইলে ইকো করবে না।
এই জন্য এই সেট ফাংশনটা ব্যবহার করছি। তো এই আবার দেন এবং টেস্ট একটা ইমেল দেন, এই যে রিমু এবং test@gmail.com। তাহলে এই যে গেট দিয়ে আপনি ধরতে পারতেছেন, গেট মেথড দিয়ে যখন গেট দিয়ে পোস্ট করতেছেন তখন গেট দিয়ে ধরবেন। আবার যদি পোস্ট দিয়ে আচ্ছা এখানে পোস্ট মেথড দিলেন, এরপর যদি গেট দিয়ে ধরেন কাজ করবে না। একবার একটু কোডটা বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, পোস্ট অবশ্যই বুঝাই দিচ্ছি। এই যে মেথডের মধ্যে পোস্ট দিলাম, এরপরে আপনাকে যখন ভ্যালুগুলো ধরবেন তখন যেহেতু পোস্ট দিয়ে আপনি পোস্ট করতেছেন, সেহেতু আর এইখানে হচ্ছে ভ্যালু দিলেও আপনার এইগুলার শো করবে না। এই যে ব্রাউজারে অ্যাড্রেস বারে শো করবে না। তো অ্যাড্রেস বারে না শো করলেও এইগুলা কিন্তু ইন্টারনালি যাচ্ছে, কিন্তু ধরতে পারতেছে না এই যে এখানে গেট ব্যবহার করা। তো এইগুলাকে একটু পোস্ট বানাই ফেলেন, আন্ডারস্কোর পোস্ট। ওই যে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো দেখছিলাম না, এই যে আপনার পোস্ট গেট, এইখান থেকে এইগুলা। তো এই যে আন্ডারস্কোর পোস্ট, এই গেটটাকে পোস্ট বানাই ফেলেন, এরপরে ধরতে পারবে। এরপরে এইগুলার মধ্যে মান অ্যাসাইন হবে এবং এইগুলা শো করবে। রিফ্রেশ করেন, এরপরে ভ্যালু দেন এবং দেখেন চলে আসছে, কিন্তু এই জায়গায় কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা এখন গেট আর পোস্টের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা গেটের মধ্যে দিয়ে সর্বোচ্চ আপনি এই অ্যাড্রেস বারে যদি আপনি লিখেন, এই জায়গায় যদি আপনি ক্যারেক্টার লিখেন আপনি এইভাবে লিখতে আছেন, এই জায়গায় 1024টা ক্যারেক্টারের পরে আর কিন্তু টেক্সট নিবে না। যেহেতু 1024টার উপরে আপনার টেক্সট মানে অক্ষর নিবে না, তাহলে আপনি যদি গেট দিয়ে দেন আর এখানে যদি একটা ইনপুট ফিল্ড রাখেন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে যদি কেউ 1000 ওয়ার্ড লিখে ফেলে আর ওইদিকে আনুষঙ্গিক লিখছে, মানে 1024 ক্যারেক্টারের বেশি যখন লিখে ফেলছে, তখন কিন্তু মেথড গেট দিলে আপনার ওই অ্যাড্রেস বারে লোড নিবে না 1024-এর বেশি, তার মানে ফর্মের সব কিছু আপনার সাবমিট হবে না। তো যখন আপনার ফর্মের মধ্যে টেক্সট এরিয়া থাকবে এবং আপনার ফাইল টাইল থাকবে, তখন আপনাকে মেথড হিসেবে পোস্ট পাঠাইতে হবে। আর পোস্টের যেহেতু আপনার এই অ্যাড্রেস বারে আসতেছে না, সেহেতু আপনি আনলিমিটেড পাঠাইতে পারেন। তো আনলিমিটেড না, এটারও একটা সংখ্যা আছে, সম্ভবত 255 কত জানি আর কি, একটা বড় সংখ্যা আছে। ওই সংখ্যক আপনার মানে ক্যারেক্টার পাস করাইতে পারবেন পোস্টের মাধ্যমে, যদিও গেটের থেকে অনেক গুণে বেশি আর কি। এবং আপনার পোস্টের মাধ্যমে পাঠাইলে কি আপনার ভ্যালুগুলো দেখতে পাচ্ছে না, সিকিউর থাকতেছে। আর গেটের মাধ্যমে পাঠাইলে সবাই দেখতে পারে, যদিও পোস্টের থেকে গেট আবার বেশি সিকিউর। কারণ পোস্টের মাধ্যমে একটা ফর্মে যে ডাটাগুলো পাঠানো যায়, এই ডাটার মধ্যে আপনি যেগুলো পাঠাচ্ছেন সেগুলো অ্যাড্রেস বারে দেখা যায় না। এই কারণে আপনার এইখানে অনেক হ্যাকাররা আপনার কুয়েরি সাবমিট করতে পারবে, যেগুলা নর্মালি এই অ্যাড্রেস বারে থাকলে ওই কুয়েরিগুলো কাজ করতো না, কিন্তু পোস্ট মেথডের মাধ্যমে এখানে অ্যাড্রেস বারে না থাকার কারণে ওই কুয়েরিগুলো সরাসরি যায় পিস ফাংশনে কাজ করবে। এই জন্য পোস্টের থেকে গেট আবার বেশি সিকিউর। এই জন্য আপনি দেখবেন ওই যে ফেসবুকের এখন পর্যন্ত তারা গেটেই ব্যবহার করে মেথড। তাদের যে কোনো ফর্মের মধ্যে দেখবেন যে আপনার সব কোড টেক্সটগুলো আপনার যাচ্ছে আর কি। তো এই গেট পোস্ট দুইটারই প্রয়োজন আছে, দুইটাই ব্যবহার করতে পারেন। আর পোস্ট এইখানে মেথড যা দিবেন এইখানে তাই ডিফাইন করতে হবে। এখন আপনি গেট অথবা পোস্ট দুই ধরনেরই মেথড আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন ফর্ম আছে, আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো ফর্ম আছে, কোনোটা গেট দিয়ে ইউজ করছেন, কোনোটা পোস্ট দিয়ে ইউজ করছেন। কিন্তু আপনি এই জায়গায় ধরবেন এখন কোনটা গেট দিয়ে আর কোনটা পোস্ট দিয়ে আপনার জানা নেই, কিন্তু ধরবেন আপনি কেমনে? তাহলে আপনাকে এখানে রিকোয়েস্ট দিয়ে ধরতে হবে। আপনি রিকোয়েস্ট যখন ইউজ করবেন তখন গেট পোস্ট দুইটাই ব্যবহার হবে। যেমন এই যে এখানে দেখেন সুপার গ্লোবাল ভেরিয়েবল রিকোয়েস্টটা আছে, এটা যদি ব্যবহার করেন, এখানে রিকোয়েস্ট আমি লিখে দিলাম রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্টটা বানাই ফেললাম। তো এই পোস্ট টাইপের আছে না, এরপরেও কিন্তু কাজ করবে। দেখেন কি করছি, এই যে এটাও কিন্তু পোস্ট টাইপের করছি, এরপরে কাজ করতেছে, রিকোয়েস্ট দিয়ে ধরতেছি। আবার যদি এটাকে গেট করেন, তারপরেও রিকোয়েস্ট রিসিভ করতে পারবে। আবার রিফ্রেশ করেন, এরপরে ভ্যালু দেন, এই যে দেখেন
এই গেটেরও কাজ করতেছে এবং রিকোয়েস্ট দিয়েও ধরতেছে। তো এই জন্য আপনারা এইটাই ব্যবহার করবেন, সুপার গ্লোবাল ভেরিয়েবল হিসেবে রিকোয়েস্টটাই ব্যবহার করবেন আর কি ডাটা রিসিভ করার জন্য। আচ্ছা, এখন বিষয় হলো আমি এই ফর্মটা এই পেজে লোড করাইলাম, এই পেজে এই ডাটাগুলা আবার রিসিভ করে শো করাইলাম। আপনি চাইলে এই কোডটা আরেকটা পেজে নিয়ে যাইতে পারতেন, আর এই জায়গায় ওই পেজের লিঙ্কটা শুধু দেখাই দিতেন, মানে সাবমিট হওয়ার পরে আরেকটা নতুন পেজে যাইতো, ওই পেজে এগুলো শো করাইতো। তো আশা করি ওগুলো বুঝতে পারবেন, ওগুলো কোনো সমস্যা হবে না। তো এভাবে ফর্মের আপনার ডাটা হ্যান্ডেল করতে হবে। এখানে ওই ফর্মের ডাটা হ্যান্ডেলিংয়ের বিষয়টা বলছে। আর ডাটা ভ্যালিডেশন, এখন আপনি কিভাবে ভ্যালিড করবেন, এখানে তো আমি যে ফর্ম সেট হয়েছে কিনা এইটা শুধু ভ্যালিড করলাম, কিন্তু এরপরে আরও কিছু ভ্যালিডেশন আছে, যে নেম ইমপিটি দিচ্ছে কিনা, বা নেমের মধ্যে কয়টা ক্যারেক্টার দিচ্ছে, ইমেলের মধ্যে ইমেল ইমপিটি দিচ্ছে কিনা, বা ইমেলের মধ্যে কয়টা ক্যারেক্টার দিচ্ছে, এবং @ সাইনটা থাকতেছে কিনা। এই ভ্যালিডেশনগুলো করে তারপরে আপনার ফর্মের যে ডাটাটা আপনি ডাটাবেজে নিতে পারবেন। তো এই ভ্যালিডেশনগুলোর জন্য এই ফর্মের ভ্যালিডেশনটা একটু দেখে নেন। এখানে নেম এই যে রিকোয়ার করে দিয়েছে, মানে নেমের মধ্যে যদি ডাটা না দেই তাহলে এটা সাবমিট হবে না। তো এই যে যেগুলোর মধ্যে ডট দিয়ে রাখছে এগুলো বলতেছে যে এগুলো রিকোয়ার্ড। তো এরকম আপনি করতে পারেন। কিভাবে করবেন, যে যদি নেম ইকুয়াল ইনপিটি হয়, এই জায়গায় আমি একটা দেখাই দিই। ধরেন আপনি ভেরিয়েবলটা নেওয়ার আগেই নেমটা সাবমিট হচ্ছে, তো ভেরিয়েবল নিলেন না, ইফ এরপরে ফার্স্ট ব্র্যাকেট নিলেন ইমপিটি, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিলেন, আর এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দুইটা শেষ করেন। এরপরে এই জায়গায় একটা ইকো করে দেন, ইকো এখানে দিয়ে দেন নেম ক্যান নট বি ইমপিটি। তো এই যে এখানে ইকো করবেন, যদি যদি আপনার ইমপিটি পাই, যে নেমের মধ্যে কোনোই যদি না সাবমিট করে তাহলে নেম ক্যান নট ইমপিটি, এটা ইকো না করে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, যেহেতু ইকো করতেছেন তাহলে ইকো করেন, সমস্যা নাই। তাহলে কি হবে, এই সম্পূর্ণ ফাইলটা আসার আগে এই জায়গায় আসে নেম ক্যান নট ইমপিটি দেখায়া পরের কোডগুলো আসবে। দেখেন এটা কিভাবে হয়। আচ্ছা, এখানে ওই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করছি একটা, এই দুইটা। আচ্ছা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এই জায়গায় ক্লোজ হচ্ছে, তো সেমিকোলন বাদ করছে মনে হয়। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই জায়গায় সেমিকোলন দিতে হইতো, এটাই বাদ পড়ছিল। তো এরপরে রিফ্রেশ করেন, এরপর নামটা আমি ফাঁকা রাখলাম, এই ইমেলটা দিলাম শুধু, নেম ক্যান নট বি ইমপিটি, এবং বাকি কাজটা করতেছে। যেহেতু এখানে ইলসের মধ্যে দেই নাই, এর জন্য ইফের পরে এই ইমেল পাচ্ছে, ইমেলটা ইকো করাচ্ছে। তো যাই হোক, এইভাবে এই ভ্যালিডেশনগুলো কিন্তু করার জন্য এখানে পড়া আছে। এরপরে ফর্মের মধ্যে রিকোয়ার্ড একটা লিখে দিতে পারেন, HTML5 এর একটা ফর্ম আছে, ফরম্যাট আছে রিকোয়ার্ড। আচ্ছা, রিকোয়ার্ড হবে সম্ভবত, এই যে প্লেস হোল্ডার বা কোনো কিছুর আগে একটা রিকোয়ার্ড লিখে দিলেন বা শেষে লিখে দেন, তাহলে কেউ যদি এই ফর্মটা লিখতে যায়, এই ফর্মটা না লিখে যদি সাবমিট করে, আচ্ছা এটা না লিখে যদি নেক্সটে লিখে, আচ্ছা এটা রিফ্রেশ করি আগে একটু, এটা না লিখে যদি পরেরটা লিখে, আচ্ছা এই যে, আচ্ছা এই ওই ফিল্ডটা যদি না লিখেই কেউ যদি সাবমিট করে, প্লিজ ফিল দিস ফিল্ড, এই যে রিকোয়ার্ড দিয়ে রাখছি, যার কারণে এই ফিল্ডে অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, তারপরে সে ফর্মটা সাবমিট করতে পারবে। তো এই যে এরকম আপনার রিকোয়ার্ড আর কি, ফর্ম রিকোয়ার্ড করে রাখা যায়। এরপর ফর্মের মধ্যে ইউআরএল, ইমেল এগুলা কিভাবে ভ্যালিডেশন করবেন, যেমন ইউআরএল এর মধ্যে HTTPS থাকতে হবে, তারপর .com বা .bd এরকম থাকতে হবে, এগুলা কম্বিনেশনগুলা করে দিতে পারেন। তো একটু আসেন,
এই যে এখানে প্র্যাগমেস করছে, এই যে রেক এস মানে রিজাক্স এক্সপেনশন, পিএইচপি রিজাক্স এক্সপেনশনটাই হচ্ছে যে প্রেগমেস। এখানে প্রেগমেস দিয়ে করা হচ্ছে যে যেই নামটা ইনপুট করা হচ্ছে এই নামটাকে একটা ভেরিয়েবলে রাখার পরে এই ভেরিয়েবলটার মধ্যে প্রথমেই কি স্ল্যাশ পড়ছে নাকি, বা এটাতে কি কি সাপোর্ট করবে, এ থেকে জেড ছোট হাতের অথবা এ থেকে জেড বড় হাতে সাপোর্ট করবে, মানে এইগুলো আমাদের বোঝার কিন্তু দরকার নেই, আমরা জাস্ট এইখান থেকে ইউজ করব, শেষ ভেজাল। আর এই যে পরে ইউরোটা কি শো করবে, অনলি লেটার অর হোয়াইট স্পেস অ্যালোট, মানে কেউ যদি নামের মধ্যে 1 2 3 4 সংখ্যা লিখতে চায় তাহলে কিন্তু আর নামটা নিবে না। এইভাবে নেম ভ্যালিডেশন করতে পারবেন। তো নেমের ভ্যালিডেশন, ইমেইলের ভ্যালিডেশন, অলরেডি এখানে আপনারা কোডগুলো পায়ে যাবেন, জাস্ট এই ভ্যালিডেশনগুলো আপনি এখানে কপি আর পেস্ট করে ইউজ করবেন। এই জন্য এগুলো আমি আর বুঝাই দিচ্ছি না, আর এগুলা কিন্তু বোঝা এত সহজও না, এগুলো একটু কঠিন জিনিস। কীরকম কঠিন জিনিস একটু দেখাইলেই বুঝতে পারবেন। যেমন আপনার হচ্ছে নট প্রেগমেস এটা লিখতে হয় ইফের মধ্যে কন্ডিশন দিয়ে এবং শেষ হয় এই জায়গায়। এর মধ্যে এই প্রেগমেসের মধ্যে যে লেস দেন স্ল্যাশ ব্যাকস্ল্যাশ বি কী কী লিখতে হয় এগুলো কিন্তু মনে রাখা খুব টাফ, এগুলো মনে রাখার দরকার নেই, একবার ইউজ করবেন, কপি করে করে বারবার ইউজ করবেন। যেমন ইউআরএল ভ্যালিডেশনের জন্য মানে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস অথবা ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারবে, এটার দ্বারা বলছে। তারপরে এবিসিডি মানে হচ্ছে আপনার এ টু জেড ইউজ করতে পারবে, মানে একটা ওয়েবসাইটের নামে এ জেড থাকবে আর কি। তারপরে অক্ষরও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে, যেমন আপনি BD24 নিউজ, বিডিও থাকতেছে, 24 থাকতেছে, মানে সংখ্যাও থাকতেছে এবং নিউজ সংখ্যাই থাকতেছে। এরপরে আবার কি থাকবে, ডট থাকবে, কম থাকবে, এই ডটটা এই যে ডট, এই ডট থাকবে, তারপরে আবার স্টার দিয়ে যোগ হবে কম, COM, এই জন্য এজেড, আবার সংখ্যা থাকতে পারে। এইভাবে একটা ওয়েবসাইটের নাম ডিফাইন্ড হবে। আর যদি এইরকম করে না আসে নাম তাহলে দেখাবে ইনভ্যালিড ইউআরএল। তো যাই হোক, এত কিছু আপনাদের মাথায় নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট কপি আর পেস্ট। শুধু এইখানে যে পাচ্ছেন ভ্যালিডেশনের যে আপনার W3 স্কুলসে পাচ্ছেন তা কিন্তু না, আপনি যদি ইউআরএল ভ্যালিডেশন লিখে গুগলে সার্চ করেন অসংখ্য ভ্যালিডেশনের আপনার প্যাকমেজ পাবেন। তো এই যে W3 স্কুলে পাচ্ছেন, স্ট্যাক ওভারফ্লোতে পাচ্ছেন, তারপরে ভ্যালিডেশন ক্যানে পাচ্ছেন, অনেক জায়গায় পাবেন। তো এইগুলা অনেক জায়গায় থাকে, এগুলা নিয়ে এই যে রেক এক্সপেনশন এইটা ওয়েবসাইটেই সুন্দরভাবে পাবেন। তো এগুলো নিয়ে আর টেনশন করার কোনো কারণ নেই। এরপর কমপ্লিট ফর্ম কালকে দেখাবো, আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। যেমন এখানে নেম, ইমেল, ওয়েবসাইট, কমেন্ট, জেন্ডার এগুলো নেওয়ার পরে সাবমিট করতেছে এবং সেটাই প্রিভিউ, এগুলো পারবেন সম্ভবত। আপনারা ট্রাই করেন, নেক্সট ক্লাসে আমাকে ফর্ম দেখাইয়েন, আর আমি দেখি আরও কিছু দেখানো যাবে পরবর্তী ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। আর পিএইচপির মধ্যে যদি আর কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, আসলে পিএইচপির মধ্যে অনেক কিছু শেখার আছে। যেমন আপনারা কাজ করবেন, এই php.net-এ চলে যাবেন, php.net, এই সাইডে ম্যানুয়ালগুলো দেখে নেবেন। ম্যানুয়াল মানে হচ্ছে যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনে ক্লিক করে এই যে আপনার ফাংশন, MSP0 জেনারেটর, এগুলা সব দেখলে আরও বেশি বেশি আইডিয়া পাবেন। আমি মূলত হচ্ছে পিএইচপির যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করবেন, কীভাবে ব্যবহার করবেন, এছাড়াও বেসিকটা দেখাচ্ছি। আর অ্যাডভান্স কিছু, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা ক্লাস নিয়ে কাজ করা, অবজেক্ট নিয়ে কাজ করা, এগুলা আসলে আমি দেখাবো না, কারণ এত ডিটেলস দেখাইতে গেলে এগুলা পিএইচপি নিয়ে তাহলে থাকতে হবে অনেক দিন। তাহলে এই ফর্ম দেখানোর পরে কিন্তু আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। আর আপনারা ভালোভাবে শেখার জন্য বেশি করে প্র্যাকটিস করবেন, আরও একটু বাইরে দেখাশোনা করবেন, এছাড়াও ডকুমেন্টেশনগুলো দেখবেন, এতে আপনাদের মানে কি উপকার হবে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা একটু